হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পাত সীমান্ত সম্পর্কে আলোচনা করব। তো এই পাত সীমান্ত নিয়ে আমাদের যদি ধারণাটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা এই যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি বা আগ্নেয় পর্বত যে গঠিত হয় পাত সীমান্ত বরাবর, এই ধারণাটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো না। তাহলে দেখো, আমাদের এই সামনে যে ছবিটা রয়েছে পুরো পৃথিবীর একটা মানচিত্র, এবং এখানে প্রধান প্রধান যে 7টা পাত আমরা জানি যে আমাদের পৃথিবী মোট প্রধান বড় 7টি পাত, 8টি মাঝারি এবং 20টিরও বেশি উপপাত বা ছোট পাত রয়েছে। তো এই ছবিতে যে 7টি বড় পাত আছে, সেই 7টি বড় পাত সম্পর্কে এখানে কিন্তু দেখানো হয়েছে। আমি এই ছবিটার সঙ্গে সঙ্গে পাত সীমান্ত এবং পাতগুলো সম্পর্কে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো, শোনো। আমি আশা করছি পাত সীমান্ত সম্পর্কে তোমাদের ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, পাত সীমান্ত সম্পর্কে ধারণা পরিষ্কার হওয়ার আগে আমাদের পাত এবং পাত সীমান্ত কি, এই দুটো জিনিস কিন্তু জানা দরকার। তাহলে পাত কোন জিনিসটাকে বলছে? অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার অর্থাৎ আমাদের ভূত্বক বা ক্রাস্ট যেটা আছে, সেই ভূত্বকের নিচে যে তোমার পরিচলন স্রোত কাজ করে, যে তোমার অর্ধগলিত যে পদার্থটা আছে, সেটা হচ্ছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোতের জন্যই কিন্তু পাতগুলো মুভ করছে। তো সেই কথাটাই বলছে যে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান চলনশীল শিলামণ্ডলের শক্ত কঠিন খণ্ডগুলিকে পাত বলে। 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ উইলসন পাত শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে উনি কিন্তু পাত কথাটি প্রথম ব্যবহার করেন, কিন্তু পাত সংস্থান তত্ত্বটা কিন্তু উনি দেননি। পাত সংস্থান তত্ত্ব দিয়েছে আপনার পিচো, ঠিক আছে? সেটা তোমার 1969 সালের দিকে, অর্থাৎ এরও প্রায় 13 বছর পর কিন্তু পাত সংস্থান তত্ত্বটা আসে। তবে পাত কথাটা কিন্তু প্রথম 1956 সালে কিন্তু চলে আসে। ভূত্বকে 7টি বড় পাত আছে, 8টি মাঝারি পাত আছে এবং 20টিরও বেশি ছোট পাত আছে। এবং উদাহরণ হিসাবে ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, এই সমস্ত পাতের কথা কিন্তু বলা হয়েছে। এটা গেল তোমার পাতের কথা। এরপর আমাদেরকে জানতে হবে যে পাত সীমান্ত জিনিসটা কি। তাহলে সীমান্ত কথাটা জানলেই আমরা বুঝতে পারছি যে সীমান্ত মানে কোনো পাতের এক সীমানাকে বোঝাচ্ছে, অর্থাৎ যেখানে শুরু বা শেষ হচ্ছে সেটাকে পাত সীমান্ত বলছে। তাহলে দেখো, পাত সীমান্ত কোন জিনিসটাকে বলছে? বলছে যে পাত সীমান্তে 2 বা 3টি পাতের প্রান্তভাগকেই পাত সীমান্ত বলা হয়, অর্থাৎ প্রান্তভাগ যেটা আছে সেই জিনিসটাকে কিন্তু পাত সীমান্ত বলছে। এবার দেখো, পাত সীমান্ত যেটা আমরা জানলাম, এবার দেখো এই পাত সীমান্তগুলোকে কিন্তু কটা ভাগে ভাগ করা হয়। আমাদের যে পাত সীমান্তগুলো আছে, এই পাত সীমান্তগুলোকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার অভিসারী, একটা হচ্ছে প্রতিসারী, এবং একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। এবং এই পাত সীমাগুলো কী কী আছে সেগুলো আমি প্রথমে আগে দেখাবো, তারপরে পৃথিবীর মানচিত্রের জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে অপসারী বা প্রতিসারী, বা ইংরাজিতে এটাকে বলছে ডাইভারজেন্ট, ঠিক আছে? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। তাহলে অপসারী বা প্রতিসারী কোনটাকে বলছে? বলছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমান্ত বলে। এই পাত সীমান্তের অন্য একটা নাম আছে কি বলতো? গঠনকারী পাত সীমান্ত। যেহেতু এখানে কিন্তু নতুন করে একটা ভূভাগ গঠিত হয়, বলছে এই পাত সীমানায় নতুন ভূমিরূপের উৎপত্তি হয় বলে একে গঠনকারী পাত সীমান্ত বলা হয়। তাহলে দেখো, ছবিটা দেখো এরকম হবে। এই পাত সীমান্ত বরাবর সাধারণত অগ্নুদ্গম, আগ্নেয়গিরি বা সামুদ্রিক শৈলশিলার সৃষ্টি হয়, ঠিক আছে? এই দেখো, এখানে দেখো দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এবং এর মাঝ বরাবর দেখতে পাচ্ছ এখানে শৈলশিলা বা অগ্নুদ্গম বা আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এর উদাহরণ কি? আফ্রিকান পাত এবং আমেরিকান পাতের সীমানা। অর্থাৎ আমাদের এই যে তোমার এই যে ম্যাপটা আছে, এখানে এটা হচ্ছে আফ্রিকান পাত, এটা হচ্ছে আমেরিকান পাত, এবং এদের সীমানা বরাবর এই যে দেখতে পাচ্ছ, এই পাত সীমান্ত সাধারণত তোমার সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়, এই ওই অপসারী বা প্রতিসারী পাত সীমান্ত। এবার অভিসারী পাত সীমান্ত কোনটা বলছে? বলছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মুখোমুখি যখন অগ্রসর হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, যখন অগ্রসর হয় তখন তাকে অভিসারী পাত সীমান্ত বা অভিসারী পাত সীমান্ত বলছে। এই পাত সীমানায় ভূত্বকের কিছুটা অংশ ধ্বংস হয় বলে একে ধ্বংসাত্মক পাত সীমানা বলে। অর্থাৎ একটা পাতের নিচে আরেকটা পাত যেহেতু ঢুকে যায়, ফলে একটা পাত যেহেতু গলে যাচ্ছে বা পৃথিবীর সামান্য অংশ ছোট হচ্ছে পাতের, তো সেই অংশটা যার জন্য একে বলছে ধ্বংসাত্মক পাত সীমান্ত। এর উদাহরণ কি? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা, যে বরাবর এই দেখো এই বরাবর এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পাত এবং প্রশান্ত মহাসাগর
মহাসাগরীয় পাতের সীমানা বরাবর, যেখানে উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দি, যে সমস্ত পর্বতের সৃষ্টি হয়েছে। এবার নিরপেক্ষ পাত সীমান্ত কি আছে? দেখো, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চালিত হয় তাকে নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা বা সংরক্ষণশীল পাত সীমানা বলা হয়। ঠিক আছে, এটা সংরক্ষণ, তার কারণ কি, এখানে কিন্তু নতুন কোনো ভূভাগ সৃষ্টিও হয় না, আবার যেটা আছে সেটা ধ্বংসও হয় না, শুধুমাত্র মুভ করে, একটা ফাটল সৃষ্টি হয়। ঠিক আছে, এবং ভূমিকম্প অনুভূত হয়, তার জন্য একে বলছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে এখানে দেখো, এই যে দুটো পাত পাশাপাশি আছে, এটা পাশাপাশি উত্তর দক্ষিণে বা দক্ষিণ উত্তরে মুভ করছে। উদাহরণ কি, ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেয়াস চ্যুতি এই পাত সীমান্তের উদাহরণ। দেখো, এই জায়গাতে আছে তোমার ক্যালিফোর্নিয়া, এই জায়গাতে আছে, এই যে আমরা উত্তর আমেরিকার এই যে ম্যাপটা আছে, এই উত্তর আমেরিকার এইখানে আছে ক্যালিফোর্নিয়া, এবং এই জায়গা বরাবর তোমার সান আন্দ্রেয়াস চ্যুতি যেটা বলছে সেটা একটা নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ। এবং এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ হিসাবে কিন্তু আমি পেয়েছি, আর কিন্তু পাইনি। যদি তোমরা কোথাও পেয়ে থাকো তাহলে সেটা আলাদা বিষয়, আমার কিন্তু জানা এই একটাই নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ সমস্ত বইয়ে মোটামুটি পাওয়া যায়। তাহলে এই গেল তোমার 3 প্রকার পাত সীমান্তের উদাহরণ। এবার দেখো, এই পাত সীমান্তে যে সূচার লাইন কোন জিনিসটাকে বলছে বলো তো? পাত সীমান্তটা যে রেখা বরাবর হয়ে থাকে সেটাকে সূচার লাইন বলছে, এটা কিন্তু তোমাদের জানা দরকার। বলছে দুটি অভিসারী পাত সীমান্ত যে রেখা বরাবর মিলিত হয় তাকে সূচার লাইন বলা হয়। অর্থাৎ দুটো পাত যখন পরস্পর মিলিত হচ্ছে, যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেটাকে সূচার লাইন বলা হয়। এটার উদাহরণ কি বলতো? বলছে হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু জীবনরেখা সূচার লাইনের উদাহরণ। অর্থাৎ আমাদের হিমালয়ের দক্ষিণ অংশে, অর্থাৎ আমাদের পাকিস্তানের দিকে যে সিন্ধু নদীটা তোমার যে আছে, সেই সিন্ধু নদীটা কিন্তু একটা সূচার লাইনের উদাহরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই গেল তোমার পাত সীমান্ত সম্পর্কে একটা ধারণা। এবার দেখো, আমি তোমার পৃথিবীর মানচিত্রে এই পাত সীমান্তগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, এইখানে এই যে মানচিত্রটা যে দেওয়া আছে, এখানে তোমার ওই কন্টিনিউয়াস যে লাইনটা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে, মোটামুটি লাল কালারে যেটা দেখানো হচ্ছে, এই কন্টিনিউয়াস লাইন, এটা হচ্ছে প্রসারণমুখী পাত সীমানা, প্রসারণ বা প্রতিসারী বা গঠনকারী পাত সীমানা। ঠিক আছে, এখানে যে কন্টিনিউয়াস লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে প্রসারণ। এবং আমরা দেখতে পাচ্ছি এই পাত সীমান্তগুলো কিন্তু দেখো সমুদ্রের মাঝ বরাবর কিন্তু দেখা যাচ্ছে। এটা তোমাদের মনে রাখার সব থেকে ভালো উপায়। এই পাত সীমান্ত কিন্তু মহাদেশের মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না। এখানে দেখো, তোমার এই যে তোমার দক্ষিণ আমেরিকার কিছুটা অংশ, এগুলো তোমরা যদি একটু ওভারলুক করো তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখো এই মধ্য আটলান্টিক, আবার এই প্রশান্ত মহাসাগরের এই অংশ, আবার এইদিকে তোমার ভারত মহাসাগরীয় পাত, এই যে তোমার অর্থাৎ মহাসাগরের মধ্য বরাবর কিন্তু তোমার এই প্রসারণমুখী বা এই তোমার প্রতিসারী পাত সীমান্তটা দেখা যাচ্ছে। অন্যদিকে অনুগামী পাত সীমান্ত যেটা ডটেড আছে, অর্থাৎ কন্টিনিউয়াস নেই, ছোট 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 দাগে তোমার টুকরো রয়েছে, এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে তোমার অনুগামী পাত সীমান্ত বা অভিসারী পাত সীমান্ত। এখানে কি হচ্ছে, দুটো পাত কিন্তু পরস্পরের মুখোমুখি ধাক্কা লাগছে। তো এইটা দেখো বেশিরভাগ কোথায় দেখা যাচ্ছে, এটা বেশিরভাগ কিন্তু তোমার ওই মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সীমানা বরাবর লক্ষ্য করা যাচ্ছে। শুধু এই অংশটুকু বাদ দিয়ে, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, যে অংশ বরাবর আমাদের টেথিস সাগর ছিল, সেই অংশটুকু বাদ দিয়ে বাকি সমস্ত তোমার যে পাত সীমান্তগুলো দেখা যাচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত সীমান্ত বরাবর দেখা যাচ্ছে। এইখানে যেটা দেখতে পাচ্ছ এরও কিন্তু দক্ষিণে আন্টার্কটিকা মহাদেশ কিন্তু আছে, সেই সীমান্ত বরাবর কিন্তু এখানে দেখো এই অনুগামী পাত সীমান্তটা দেখা যাচ্ছে। তাহলে আমরা জানি যে আমাদের পৃথিবীতে টোটাল 7টা বড় পাত আছে। এখানে কিন্তু সেই 7টা বড় পাতের কথা বলা হয়েছে। দেখো, উত্তর আমেরিকা 1, দক্ষিণ আমেরিকা 2, এখানে ইউরেশীয় 3, আফ্রিকান 4, তারপরে তোমার আন্টার্কটিকা আছে 5, ভারতীয় পাত 6, আর এখানে তোমার এই 6টা, আর একটা তোমার এই যে ক্যালিফোর্নিয়া এই অংশে আছে তোমার 7টা ক্যারিবিয়ান পাত। এই দেখো, এই যে ক্যারিবিয়ান পাত আছে, এটা হচ্ছে 7টা। তাহলে এই টোটাল 7টা পাতের কথা কিন্তু আমরা এখানে পরিষ্কারভাবে তুলে ধরেছি। কিন্তু এখানে তোমার যে 20টি মানে উপপাত আছে বা 8টি মাঝারি পাত আছে, সেই পাতগুলোর কথা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। এবং ওটা কিন্তু এখানে যেহেতু সম্ভব নয়, পরবর্তী ক্লাসে বা পরবর্তী তোমরা ইয়েতে হয়তো এটা জেনে যেতে পারো। তবে মোটামুটি 7টা বড় পাতের কথা এখানে আমার বলা হয়েছে। এবার দেখো, আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে লিখেছি, এগুলো যদি তোমরা বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। সেটা হচ্ছে যে মহাসাগরের তলদেশ বরাবর বেশিরভাগ প্রসারণমুখী পাত সীমা বা গঠনকারী পাত সীমা বর্তমান, যেটা কিন্তু আমি পড়ার সময়ই তোমাকে বললাম যে মহাসাগরের
মহাসাগরের তলদেশ বরাবর বা মধ্যদেশ বরাবর বলতে পারো এই সীমাটা কিন্তু বর্তমান। অন্যদিকে মহাসাগরের সংযোগস্থল বরাবর কিন্তু বেশিরভাগ অনুগামী পাত সীমানা বা অভিসারী পাত সীমা বা ধ্বংসাত্মক পাত সীমা কিন্তু বর্তমান। অর্থাৎ যেটা অনুগামী পাত সীমানা সেটা তোমার তিনটে নাম আছে, অনুগামী পাত সীমা, অভিসারী পাত সীমা এবং ধ্বংসাত্মক পাত সীমা। আর তোমার ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিয়াস নিরপেক্ষ বা ট্রান্সফর্ম বা সংরক্ষণশীল পাত সীমা বর্তমান। তাহলে ট্রান্সফর্মকে তোমার সংরক্ষণ পাত সীমা বলছে। তাহলে ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিয়াস, দেখো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার যে সান আন্দ্রিয়াসটা আছে এটা বলছে তোমার ওই নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ, যেখানে কি হচ্ছে কোনো সৃষ্টিও হচ্ছে না, ধ্বংসও হচ্ছে না, ওখানে শুধু একটা ফাটলের সৃষ্টি হয়েছে এবং ভূমিকম্প অনুভূত হয়েছে, যার জন্য এটাকে বলছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে ভূত্বকের মোট 7টি বড় যেগুলি দেখানো হয়েছে, 8টি মাঝারি এবং 20টির বেশি ছোট পাত বা উপপাত রয়েছে। পাত দুই প্রকার হয়, একটা হচ্ছে মহাদেশীয় পাত যেটা হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। দেখো এখানে কিন্তু একটা তথ্য আছে, সেটা কি যে মহাদেশীয় পাত যেটা সেটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং হালকা, এবং মহাসাগরীয় পাত যা ভারী বেসল্ট শিলা দ্বারা গঠিত। বুঝতে পেরেছ? তাহলে মহাসাগরীয় পাতটা ভারী এবং সেটা বেসল্ট শিলা দ্বারা গঠিত। পাত সীমান্ত 3 প্রকারের হয়, একটা হচ্ছে মহাদেশীয় পাত সীমান্ত, একটা হচ্ছে মহাসাগরীয় পাত সীমান্ত, আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত সীমান্ত। এই 3 রকমের পাত সীমান্ত কিন্তু হয়ে থাকে। এবার দেখো একটা কথা কি বলছে, যে সাধারণত অনুগামী বা অভিসারী বা ধ্বংসাত্মক পাত সীমান্তে ভঙ্গিল পর্বত গঠিত হয় এবং প্রতিসারী বা প্রসারণমুখী বা গঠনকারী পাত সীমান্তে কিন্তু অগ্নুদ্গম, আগ্নেয় পর্বত, সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। তবে এর ব্যতিক্রম উদাহরণ আছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলছি, যে যেখানে তোমার অনুগামী পাত সীমান্ত অর্থাৎ দুটো পাত মহাদেশীয় এবং মহাসাগরীয় বা মহাদেশীয় পাতে যখন সংঘর্ষ হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে বলতো, ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে। এবং যখন পাত দুটো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে বা প্রতিসারী পাত সীমান্ত যেটা, সেখানে কিন্তু অগ্নুৎপাত, আগ্নেয় পর্বত এবং সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হচ্ছে। তবে এর ব্যতিক্রম আছে। কীরকম ব্যতিক্রম? দেখো, অভিসারী পাত সীমান্তের মহাদেশীয় পাত সীমান্তে কি হয়েছে, হিমালয় এবং আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে দেখো দুটো পাত সীমান্ত, মহাদেশীয় এইদিকে ইউরেশীয় পাত এবং এইদিকে আছে ভারতীয় পাত এবং আফ্রিকান পাত, এই দুটো পাতের সংযোগস্থল বরাবর এই জায়গাতে তোমার সৃষ্টি হয়েছে হিমালয় এবং এই জায়গা বরাবর সৃষ্টি হয়েছে তোমার আল্পস পর্বত, এবং যেটা সৃষ্টি হয়নি সেখানে তোমার ভূমধ্যসাগর হিসাবে অবস্থান করছে। এটা গেল তোমার মহাদেশীয়। ঠিক আছে, মহাদেশীয় পাত সীমান্ত বরাবর এই পর্বত সৃষ্টি হচ্ছে। আর মহাসাগরীয় পর্বত সীমান্ত বরাবর কী হচ্ছে, রকি এবং আন্দিজ, যেটা তোমার উত্তর আমেরিকার এখানে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সীমান্ত বরাবর উত্তর আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমান্ত বরাবর উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকাতে কি হচ্ছে, আন্দিজ পর্বতের সৃষ্টি হচ্ছে। তাহলে এটা গেল তোমার মহাদেশীয় এবং মহাসাগরীয় পর্বত সীমান্তে ভঙ্গিল পর্বত সৃষ্টি হলেও মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বত গঠিত হয় না। ঠিক আছে, মহাসাগরীয় পাত সীমান্তে কিন্তু তোমার ওটা অভিসারী হলেও কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হচ্ছে না। এখানে কি গঠিত হচ্ছে গো, এখানে অগ্নুদ্গম, আগ্নেয়গিরি এবং সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এইটা গেল একটা ব্যতিক্রম। নিরপেক্ষ পাত সীমানা বরাবর সাধারণত ভূমিকম্প এবং ফাটল গঠিত হয়, কোনো নতুন পাত তৈরি হয় না বা ধ্বংস হয় না। উদাহরণ হচ্ছে সান আন্দ্রিয়াস ফল্ট। আর সকল প্রকার পাত সীমান্তে ভূমিকম্প হলো একটা সাধারণ ঘটনা। বুঝতে পেরেছ? তাহলে ভূমিকম্প কিন্তু সমস্ত পাত সীমান্তে তোমার হবে, এবং এখানে তোমার অভিসারী এবং প্রতিসারী পাত সীমান্ত বরাবর কী কী প্রকৃতির ভূমিরূপ গঠিত হয় সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন প্রকৃতির পাত সীমান্তে এগুলো গঠিত হয়। দেখো আমি তোমাদের ছকের মাধ্যমে এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অভিসারী পাত সীমান্ত বরাবর কি হচ্ছে গো, এখানে কিন্তু মহাসাগরীয় এই দুটিতে ভঙ্গিল পর্বত গঠিত হলেও দেখো মহাসাগরীয়তে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয় না। এখানে কি গঠিত হয়, এখানে তোমার অগ্নুদ্গম, আগ্নেয়গিরি এবং মহাসাগরীয় শৈলশিরা তোমার গঠিত হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার পাত সীমান্তের একটা সাধারণ ধারণা, এবং আমি আশা করছি তোমরা পাত সীমান্ত সম্পর্কে অনেকটাই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।